নারীদের অপমান করে আইডি হ্যাকের মিথ্যা তথ্য ছড়াচ্ছে একটি দল। ভোটে জবাব দেওয়ার আহ্বান তারেক রহমানের। গণনায় দেরি নামের ষড়যন্ত্র প্রতিহতের ডাক। নারী হেনস্থার প্রতিবাদ করায় জামায়াতের পেছনে লাগার অভিযোগ আমিরের। গণজোয়ারের অন্ধকার দেখছে একটি দল, সম্মানজনক কর্মসংস্থানের প্রতিশ্রুতি। বিরামহীন গণসংযোগের প্রার্থীরা দেশকে আফগানিস্তান বানাতে চায় জামায়াত, বলছে বিএনপি। জনসমর্থন দেখে অপপ্রচার চালানোর অভিযোগ 11 দলীয় ঐক্যের। প্লট দুর্নীতির 2 মামলায় শেখ হাসিনার 10 বছরের কারাদণ্ড, টিউলিপের 4 বছর, আজমিনা রাদওয়ানের 7 বছর করে সাজা। জমির বরাদ্দ বাতিলের নির্দেশ। দেখছিলেন শিরোনাম। প্রবাসী সময়ের সঙ্গে আছে এরিন আয়াত। নারীদের ঘরে আটকে রাখতে চায় একটি দল। তাদের নেতা যে ভাষায় মন্তব্য করেছেন তা কলঙ্কজনক। ভোটের মাধ্যমে এর জবাব দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার দুপুরে খুলনায় নির্বাচনী জনসভায় তিনি আরও বলেন, যারা স্বার্থ সিদ্ধির জন্য ধর্মকে ব্যবহার করছে তাদের কাছে দেশ নিরাপদ নয়। পরে যশোরে জনসভায় যোগ দিয়ে ভোট গণনায় দেরির নামে কেউ সুবিধা নিতে চাইলে জনগণকে প্রতিরোধের আহ্বান জানান তারেক রহমান। খুলনার মাটিতে 22 বছর পর তারেক রহমান। বেলা 12:15টায় নগরীর খালিশপুরের প্রভাত স্কুল মাঠে জনসভাস্থলে আসেন বিএনপি চেয়ারম্যান। অপেক্ষমান লাখো জনতা স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো নগরী। সকাল থেকেই খুলনা বিভাগের বাগেরহাট, সাতক্ষীরা সহ বিভিন্ন জেলা এবং উপজেলা থেকে জনতার ঢল নামে প্রভাত স্কুল মাঠে। হাতে ধানের শীষ নিয়ে স্লোগানে উচ্ছ্বাস প্রকাশ করেন নেতাকর্মীরা। অন্তত 10 কোটি জনসংখ্যা। বক্তব্যের শুরুতেই উপকূলীয় এলাকার নানা সমস্যা ও সংকট সমাধানে পরিকল্পনার কথা তুলে ধরেন তারেক রহমান। ইনশাআল্লাহ বিএনপি আগামী 13 তারিখে সরকার গঠন করলে এই শিল্প নগরীকে আবার জীবিত শিল্প নগরীতে আমরা পরিণত করতে চাই। এ সময় জামায়াত আমিরের এক্স পোস্টে নারীদের নিয়ে কটাক্ষের প্রতিবাদ জানান তারেক রহমান। বলেন, নারীদের ঘরে আটকে রাখতে চায় একটি দল। এমন আচরণের জবাব ভোটের মাধ্যমে দেওয়ার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। যে দলটি নির্বাচনের আগে দেশের অর্ধেক জনগোষ্ঠীকে ঘরের মধ্যে বন্দী করতে চায়, অসম্মানজনক ভাবে কথা বলে, তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন, আজকে নির্বাচনে যদি তারা কোনোভাবে সুযোগ পায় নির্বাচন পরবর্তী সময়, তাহলে তাদের আচরণ কি হতে পারে? যারা আপনাদেরকে এভাবে অপমানিত করে তাদেরকে আপনারা কিভাবে জবাব দিবেন? আজ সেই সিদ্ধান্ত নেবার সময় এসেছে। আইডি হ্যাক হয়েছে জামায়াতের এমন দাবিকে মিথ্যা অভিহিত করে প্রতিবাদ জানান তারেক রহমান। বলেন, স্বার্থসিদ্ধির জন্য ধর্মকে যারা ব্যবহার করছে তাদের কাছে দেশ নিরাপদ নয়। একটি রাজনৈতিক দলের একজন সিনিয়র নেতা জনগণের সামনে নির্বাচনের আগে এইভাবে মিথ্যা কথা বলছে, দলটি পর্যন্ত মিথ্যা কথা বলছে, তাদের আইডি বলে হ্যাক হয়ে গেছিল, অথচ আইডি হ্যাক হয়নি তাদের। এরা ধর্মকে ব্যবহার করে নিজেদের স্বার্থ রক্ষা করার জন্য। গদবাঁধা বক্তব্য নয়, সুনির্দিষ্ট পরিকল্পনার কথা বলছেন তারেক রহমান। এসব পরিকল্পনা বাস্তবায়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আর বেগম খালেদা জিয়ার ধানের শীষে ভোট চাইছেন তিনি। খুলনার পর যশোরের উপশহর ডিগ্রি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেন তারেক রহমান। বলেন, ভোট গণনায় সময় বেশি লাগবে বলে যারা ষড়যন্ত্র করছে তাদেরকে প্রতিরোধে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। নির্বাচনকে বিতর্কিত করার জন্য, বাধাগ্রস্ত করার জন্য এরা উঠে পড়ে লেগেছে। নতুন গল্প শুনছি যে এবার বলে ভোট গণনা করতে অনেক বেশি সময় লাগবে। ভোট গণনা করতে কেমন সময় লাগে বাংলাদেশের মানুষের সেই ধারণা আছে। ভোট গণনা করতে দেরি হবে, এই উসিলা দিয়ে যদি কেউ কোনো সুযোগ নিতে চায়, প্রিয় ভাই বোনেরা, আপনাদেরকে তা প্রতিরোধ করতে হবে। পারবেন? দেশ পুনর্গঠনে ধানের শীষের পক্ষে ভোট দিতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আপনাদের সমর্থন নিয়েই বিএনপি শুরু করবে তার কাজ। হাসান ওয়ালি, সময় সংবাদ।
নারীদের হেনস্থা করে একটি দল জামায়াতের পেছনে লেগেছে বলে অভিযোগ করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। কক্সবাজারে নির্বাচনী জনসভায় তিনি বলেন, এসব করে গণজোয়ার ঠেকানো যাবে না। ক্ষমতায় গেলে নারীদের সম্মানজনক কর্মসংস্থান ও নিরাপদ দেশ গড়ারও প্রতিশ্রুতি জামায়াত আমিরের। নির্বাচনী প্রচারণায় কক্সবাজারে জামায়াত আমির। তার আগমনকে কেন্দ্র করে শহরের বীর মুক্তিযোদ্ধা মাঠে তৈরি হয় জনস্রোত। জায়গা না পেয়ে কেউ কেউ অবস্থান নেন সীমানা প্রাচীরে, কেউ বা দালানের ছাদে। দুপুর 1টার কিছু পরে মঞ্চে আসেন জামায়াত আমির। স্থানীয় পর্যটন শিল্পের উন্নতি করা সহ প্রতিশ্রুতি দেন নানা উন্নয়নের। 13 তারিখ থেকে নতুন একটি বাংলাদেশ জনগণ পাবে। বক্তব্যে বলেন, নারী হেনস্থার প্রতিবাদ করায় জামায়াতের পেছনে লেগেছে একটি দল। ক্ষমতায় গেলে জামায়াত নারীদের জন্য সম্মানজনক কর্মসংস্থানের পাশাপাশি নিরাপদ বাংলাদেশ গড়বে বলেও আশ্বাস দেন তিনি। গত কয়েকদিন ধরে বাংলাদেশে অনেকগুলা ঘটনা ঘটেছে মা বোনদেরকে অপমান করার, তার প্রতিবাদ আমি করি, এখন আমার পিছনে লেগেছে। ডাকাতের মতো, ছুরের মতো লেগেছে। সামনা থেকে মোকাবেলা করার সাহস নাই, পিছন থেকে এখন আমার পিছনে লেগেছে। হ্যাঁ, পিছনের লোকেরা ইনশাল্লাহ পিছনে পড়ে থাকবে, সামনে যেতে পারবে না। যখন দেখে চতুর্দিকে অন্ধকার, তখন দিনকেও রাত মনে করে, দিশাহারা হয়ে যায়। কি করবে, কি বলবে, হিসাব খুঁজে পায় না। এ দিয়ে জনগণের ভালোবাসার জোয়ার ঠেকানো যাবে না। এরপর চট্টগ্রামের লোহাগড়ার পদুয়ার জনসভায় যোগ দেন জামায়াত আমির। সেখানে বলেন, ব্যর্থতা দেখতে পেয়ে চোখে সর্ষে ফুল দেখছে একটি দল। 12ই ফেব্রুয়ারির পর দেশে চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি। যারা মাথা গরম করেছেন, মেহরবানি করে ঠান্ডা করুন। ওই মাথা গরমে আমাদের কিছুই আসা যায় না। আপনাদের ওই সমস্ত পচা কথা শোনার আমাদের কোনো সময় নেই। আগামীর নয়া বাংলাদেশ গঠন করার জন্য আমরা এখন পাগল পারা। আমাদের পিছনের দিকে ডাইনে বামে তাকানোর কোনো সময় নাই রে ভাই। পরে সীতাকুণ্ডে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে টাকার বিনিময়ে ভোট চাইলে পুলিশে দেওয়ার আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। আগে ছিল ভাই, এখন হয়ে গেছে অন্য কিছু, আমি আর এটা মুখে নিলাম না। বুঝতে পারছেন? এরা দান্দাবাজ। এরা নির্বাচনের সময় টাকার বস্তা নিয়ে নামে। যারা মানুষের ভোট, গরিব হোক ধনী হোক, এই ভোট যারা অর্থের বিনিময়ে প্রভাবিত করতে চায়, তারা মানুষ নামের কলঙ্ক। এরা আসলে আপনাকে টাকা দিতে আসে নাই, এরা আপনার ইজ্জত এবং আপনার বিবেক কিনতে এসেছে। এর আগে সকালে দেশের সর্বদক্ষিণের উপজেলা মহেশখালীতে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে লবণ শিল্পকে উন্নত করার প্রতিশ্রুতি দেন জামায়াত আমির। বলেন, পচে যাওয়া নেতৃত্ব এবং অপরাজনীতির সংস্কৃতি পরিবর্তন করবে তার দল। বন্দরনগরী চট্টগ্রাম এবং পর্যটন নগরী কক্সবাজারের বিভিন্ন এলাকায় জনসভাকালে এইসব অঞ্চলের জন্য আলাদা উন্নয়ন পরিকল্পনার কথা জানান জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। এসব পরিকল্পনা বাস্তবায়নে আগামী জাতীয় নির্বাচনে 11 দলীয় ঐক্যের পক্ষে ভোট চান তিনি। শফিক মুন্সি, সময় সংবাদ। জামায়াত ক্ষমতায় গেলে নারীদের দুর্দিন আসবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ মিছিলে এই মন্তব্য করেন তিনি। আইডি হ্যাকের প্রমাণ দিতে না পারলে নারী সমাজের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন দলটির নেতারা। জামাত আমিরের এক্স অ্যাকাউন্ট থেকে নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগ তুলে প্রতিবাদ মিছিল করেছে জাতীয়তাবাদী মহিলা দল। সোমবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ মিছিলে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জামাত ক্ষমতায় গেলে নারীদের দুর্দিন নেমে আসবে। আপনাদের ওই জান্নাতের কার্ড বিক্রি বা কার্ড কি শেষ হয়ে গেছে? এখন এই নারীকে আপনারা ধরলেন। যদি কোনোভাবে রাষ্ট্র ক্ষমতা পান, তাহলে এই দেশের নারী সমাজ যে চরম দুর্গতির মধ্যে পড়বে, সেইটা বলার অপেক্ষা রাখে না। মুক্তিযুদ্ধে জামাতের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। সেই জামাত ইসলাম যারা যুদ্ধাপরাধী ছিল, যারা তখন আমাদের স্বাধীনতার বিপক্ষে শক্তি ছিল, যারা তাদের নিজেদের মা বোনদের ইজ্জত এই যে পাখানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছিল।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান নারীদের নিয়ে অবমাননাকর মন্তব্যের সমালোচনা করে বলেন, ভোটের মাঠে নারীরাই তাদের রুখে দাঁড়াবে। 12 তারিখে এই নারীরা বুঝিয়ে দেবে কিভাবে শুধুমাত্র মিথ্যা কথার প্রচারণা দিয়ে, ধর্মের দোহাই দিয়ে, জান্নাতের দিকে কথা বলে কোনো দল জিততে পারে না। আইডি হ্যাকের প্রমাণ দিতে না পারলে নারী সমাজের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে নির্বাচনের প্রচার এখন তুঙ্গে। ভোটের লড়াইয়ে জেতার আশায় প্রার্থীরা নেমেছেন মাঠের লড়াইয়ে। একদিকে প্রতিপক্ষের দিকে ছুটছেন অভিযোগের তীর, অন্যদিকে ভোটারদের দুয়ারে দুয়ারে যাচ্ছেন নানা প্রতিশ্রুতি নিয়ে। নির্বাচনের দিন ঘনিয়ে আসার সঙ্গে প্রচারে জোর বাড়ছে প্রার্থীদের। অভিযোগ পাল্টা অভিযোগ থাকলেও এর প্রভাব পড়েনি গণসংযোগে। সোমবার ঢাকা 6 আসনের গেন্ডারি এলাকায় প্রচারে গিয়ে বিএনপি প্রার্থী ইশাক হোসেন বলেন, একটি বিশেষ দল ভোট বানচালের চেষ্টা চালাচ্ছে। নেতাকর্মীদের কোনো উস্কানিতে পা না দেওয়ার আহ্বান জানান ঢাকা 16 আসনের প্রার্থী আমিনুল হক। যদি এই স্বাধীনতা বিরোধীরা কোনোভাবে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করতে পারে, নারীদের তারা গৃহবন্দী করবে। যারা নিরাপত্তা দিতে পারবে না, যারা নারীদের মান সম্মান নিয়ে কথা বলেছে, কুরুচিপূর্ণ মন্তব্য করেছে, তাদের কাছে কখনোই দেশ হেফাজত না। ঢাকা 8 আসনের শাহজাহানপুরে গণসংযোগে মির্জা আব্বাস বলেন, নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য গ্রহণযোগ্য নয়। এদিকে ঢাকা 17 আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে গণসংযোগ করেন আব্দুস সালাম। জনগণের সমর্থন নিয়ে আগামীর সরকার গঠনের আশাবাদ ব্যক্ত করেন তিনি। ওনার অবস্থান থেকে নারীদের সম্বন্ধে এরকম কুরুচিপূর্ণ নোংরা মন্তব্য ওনার করা ঠিক হয় নাই। আইডি হ্যাক হয়েছে, সার্বভৌম মিথ্যা কথা। গুলশান বনানীর মানুষ তারেক রহমানের বিকল্প কিছু ভাবতে পারে না। আগামী 12 তারিখ বিপুল ভোটে তারেক রহমানকে জয়লাভ করাবে। আজকের এই মিছিল এটাই প্রমাণ করে। রামপুরার কুঞ্জবনে গণসংযোগের সময় 11 দলীয় ঐক্যের প্রার্থী নাহিদ ইসলাম বলেন, আবারও লাশের রাজনীতি শুরু হয়েছে। চাঁদাবাজি বন্ধে কাজ করার আশ্বাস দিয়ে প্রচারণা চালান ঢাকা 8 আসনের 11 দলীয় প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি। আর মাইকিং মিছিল ছাড়াই ভোটারদের কাছে টানার চেষ্টায় ঢাকা 9 আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। নির্বাচনে আবারও লাশের রাজনীতি শুরু করেছে আমাদের যারা প্রতিদ্বন্দ্বী রয়েছে। মানুষকে হত্যা করে লাশের উপর দিয়ে তারা নির্বাচনে জয়ী হতে যাচ্ছে। আমার একটাই জায়গা, ভরসার জায়গা, সেটা হলো জনগণ এবং আল্লাহর উপরে ভরসা। তো সেটার প্রতি আমি ফোকাস করতেছি এবং মানুষের কাছে যাচ্ছি। আমরা ভিন্ন ধারার রাজনীতি করছি। আমরা কোটি টাকা খরচ করছি না, কোনো শোডাউন করছি না, কোনো মাইকিং করে মানুষের দুর্ভোগ করছি না। একেবারেই যতখানি কম ডিসরাপশন করে আমাদের প্রচারণা করা যায় সেভাবে আমরা আগাচ্ছি। ঢাকা 17 আসনের জামায়াতের প্রার্থী ডাক্তার SM খালিদুজ্জামান বলেন, যতই ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা হোক, জনগণ বিশ্বাস করবে না। যারা নারীদের উপরে উত্ত্যক্ত করে, নারীদেরকে হরণ করে, ধর্ষণ করে, তারাই আবার বলতেছে যে নারীদের উপরে আমাদের আমিরের কথা। সুতরাং মানুষ এটা বিশ্বাস করে না। 10 ফেব্রুয়ারির মধ্যে সব ভোটারের কাছে নিজেদের পরিকল্পনা তুলে ধরার সর্বোচ্চ চেষ্টায় প্রার্থীরা। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। এদিকে বিরামহীন নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন ঢাকার বাইরের প্রার্থীরাও। ভোটারদের দিচ্ছেন উন্নয়নে নানা প্রতিশ্রুতি, রয়েছে পাল্টাপাল্টি অভিযোগও। বিএনপির প্রার্থীরা বলছেন, দেশকে আফগানিস্তান বানাতে চায় একটি দল। জামায়াত এনসিপি বলছে, গণজোয়ার দেখেই অপপ্রচারে নেমেছে বিরোধীরা। গ্রামের মেঠোপথ কিংবা শহরের রাজপথ, সবখানেই তুঙ্গে নির্বাচনী প্রচারণা। অভিযোগ পাল্টা অভিযোগে উত্তপ্ত প্রচার যুদ্ধ। বিরামহীন পাড়া মহল্লায় ছুটে বেড়াচ্ছেন ঠাকুরগাঁও 1 আসনে ধানের শীষের প্রার্থী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সদরের ঢোলারহাট এলাকায় নির্বাচনী সভায় বলেন, দেশকে আফগানিস্তান বানাতে চায় জামায়াত। নারী অবমাননাকারীদের পক্ষে নারী সমাজ থাকতে পারে না বলে মন্তব্য করেন কক্সবাজার 1 আসনে বিএনপি প্রার্থী সালাউদ্দিন আহমদ। ভোটে স্বাধীনতার পক্ষের শক্তিকেই জনগণ বেছে নেবে বলে প্রত্যাশা নোয়াখালী 1 আসনে বিএনপি প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের। নারীদেরকে যারা অবমাননা করে
নারী নেতৃত্ব প্রতিষ্ঠিত হোক, সেটা যারা চায় না তাদের পক্ষে তো এই দেশের নারী সমাজ থাকতে পারে না। জামাত ইসলাম এই দেশ থেকে আফগানিস্তানে নিয়ে যেতে চায়। নাটোর 2 আসনে জামায়াতের প্রার্থী ইউনুস আলী বলেন, দাড়িপাল্লার পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে, তাই অপপ্রচার শুরু করেছে বিরোধী পক্ষ। গোপালগঞ্জে নির্বাচনী পথসভায় বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, মানুষের হারানো অধিকার ফিরিয়ে দিতেই 11 দলীয় ঐক্য গঠিত হয়েছে। 11 দলীয় জোট গঠিত হয়েছে বিগত দিনের জুলুমের শিকার হওয়ায় জনপদকে তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে। আমাদের প্রতি গণজোয়ার এবং সমর্থন দেখে প্রতিপক্ষরা বিভিন্ন রকমের অপপ্রচার করার চেষ্টা করছে। পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ ও উঠান বৈঠকে সবাইকে ন্যায়ের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান এনসিপি প্রার্থী সার্জিস আলম। দিনাজপুর 5 আসনে শাপলাকলির প্রার্থী ডক্টর আব্দুল আহাদের নির্বাচনী পথসভায় যোগ দেন এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও হাসনাত আব্দুল্লাহ। তারা বলেন, ধানের শীষের বাইরে ভোট দিলে ভয়ভীতি দেখানো হচ্ছে। ভয়ভীতির মাধ্যমে ক্ষমতায় আসার পায়তারা করে, তাহলে তাদের পরিণতিও দিল্লিতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার মতো হবে। এক পক্ষ ফ্যামিলি কার্ড নামে চাঁদাবাজির নতুন লাইসেন্স দেওয়ার মাধ্যমে জনগণের অর্থ লুটপাটের নতুন ভিশন এবং প্ল্যান নিয়ে মাঠে নেমেছে। নিজেদের প্রতীকে ভোট চাওয়ার পাশাপাশি গণভোটে হ্যাঁ এর পক্ষে প্রচারণা চালাচ্ছেন সব দলের প্রার্থীরা। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। রাজধানীর মিরেরবাগে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী সাইফুল হকের নির্বাচনী প্রচারণায় হামলার অভিযোগ উঠেছে ঢাকা 12 আসনের বিএনপির বিদ্রোহী প্রার্থী সাইফুল আলম নীরবের সমর্থকদের বিরুদ্ধে। এ সময় বেশ কয়েকজন আহত হয়েছেন। সোমবার রাতে ঢাকা মেডিকেলে আহতদের দেখতে যান ঢাকা 12 আসনের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী সাইফুল হক। তিনি অভিযোগ করেন, সন্ধ্যায় নির্বাচনী প্রচারণায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাইফুল আলম নীরবের সমর্থকরা এই হামলা চালায়। এ ঘটনায় নিন্দা জানিয়ে 24 ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান। পেছন থেকে এখানে ফুটবল মার্কার যিনি প্রার্থী সাইফুল আলম নীরব এবং তার প্রচারণার অংশ নিচ্ছেন মাসুম বলে পরিচিত, তার নেতৃত্বে মূলত আমাদের কর্মীদের উপরে হামলা হয়। যিনি ফুটবলের প্রার্থী সাইফুল আলম নীরব, তার উপস্থিতিতে এই হামলা হয়েছে। ফলে এই ঘটনার দায় দায়িত্ব অবশ্যই ফুটবল মার্কার যিনি প্রার্থী সাইফুল আলম নীরব, তাকে বহন করতে হবে। সাইবার বুলিং প্রতিরোধে শুধু আইন থাকলেই হবে না, কার্যকর প্রয়োগ করতে হবে বলে জানিয়েছেন ব্যারিস্টার জাইমা রহমান। সোমবার বিকেলে রাজধানীর বনানীতে তরুণদের সঙ্গে চায়ের আড্ডায় কথা বলেন তিনি। এদিন মহাখালী কড়াইলে ড্যাবের ফ্রি চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করেন তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা 17 আসনে তারেক রহমানের পক্ষে নিয়মিত প্রচারণা চালিয়ে যাচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। প্রচারের বড় ভূমিকা রাখছেন তার পরিবারের সদস্যরাও। সোমবার বিকেলে রাজধানীর বনানীতে তরুণ শিক্ষার্থীদের সঙ্গে চায়ের আড্ডা অনুষ্ঠানের আয়োজন করে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি। এতে যোগ দেন তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। বিভিন্ন টেবিলে ঘুরে ঘুরে তরুণদের নানা পর্যবেক্ষণ আর পরামর্শ শোনেন তিনি। আলোচনা করেন বায়ু দূষণ, যানজট ও বেকারত্ব নিয়ে। ফ্লাইওভার অনেক করা হয়েছে, কিন্তু মানে ফ্লাইওভার মাঝখানে মানে নিচে যে মানুষেরা পার হবে, রাস্তা পার হবে, ওরকম ব্যবস্থা কিন্তু করা নাই। করাইলের দিকে আমি শিওর দেয়ার আর ভেরি ব্রাইট পিপল দেয়ার, সো ওদেরকে যদি অ্যাক্সেস না দেওয়া হয়, আপনি নিশ্চয়ই মেবি ইউ এগ্রি, তাহলে এক ধরনের মানুষেরাই ওরকম ওই সিস্টেমে রয়েছে। এ সময় দেশের সাইবার বুলিং পরিস্থিতিতে নিজেদের উদ্বেগের কথা জানান তরুণরা। সমস্যা সমাধানে আইনের কার্যকর প্রয়োগে জোর দেন জাইমা রহমান। সাইবার বুলিং এর জন্য আরও মানে মহিলারা যে মানে মত প্রকাশ করবে, ভাবচিন্তা প্রকাশ করবে, ওটা করার মানে সাহস থাকে না। কিন্তু শুধু আইন থাকলে হয় না, ওটার ইমপ্লিমেন্টেশন যে সবাই জানবে, বুঝবে, মানে সাধারণ নাগরিকরা যেটা অ্যাপ্লাই করতে পারবে, ওইটা প্রয়োজন। ওই মেটা আদার অনলাইন প্ল্যাটফর্ম ওভাবেই কাজ করে না বাংলাদেশে, না, তো ওদেরকে আবার আনতে হবে, ওদের সাথে কাজ করতে হবে। প্রাথমিক পর্যায় থেকে ব্যবস্থা নিলে শহর এবং গ্রামে শিক্ষার বৈষম্য দূর করা সম্ভব বলে মনে করেন জাইমা রহমান। শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে জবস, ওই there's a gap, applied skills, মানে হয়তো বা শিখছেন about your subject, কিন্তু how it's applicable in the professional world, তারপর যে সফট স্কিলস as well, ওইটা দেখছেন না, করা হচ্ছে। একদম প্রাথমিক লেভেল থেকে যদি এটা হয় তাহলে
এদিন মহাখালী করাইল আনসার ক্যাম্পে ড্যাবের ফ্রি চিকিৎসা ও ওষুধ বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। এ সময় চিকিৎসা নিতে আসা রোগীদের খোঁজ খবর এবং চিকিৎসা কার্যক্রম বিষয়ে পরামর্শ দেন তিনি। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রীত্বের ক্ষমতার অপব্যবহার করে পরিবারকে সরকারি জমি দেওয়ার দায়ে শেখ হাসিনাকে 10 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রাজুকের জমি বরাদ্দের জন্য চাপ দেয় ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে 4 বছর, আজমিনা সিদ্দিক ও রাদওয়ান সিদ্দিককে 7 বছর করে সাজা দেওয়া হয়েছে। জমির বরাদ্দ বাতিলের আদেশও দেন আদালত। মৃত্যুদণ্ড ও 26 বছরের জেল মাথায় নিয়ে দুর্নীতির আরও 2 মামলায় সাজা হলো ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ক্ষমতার অপব্যবহার করে পরিবারের নামে 20 কাঠা সরকারি জমি বরাদ্দ দেয়ায় তাকে 10 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার রায় ঘোষণায় ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক রবিউল আলম জানান, পূর্বাচলে শেখ রেহানার মেয়ে আজমিনা সিদ্দিক ও ছেলে রাদওয়ান সিদ্দিকের নামে 20 কাঠা জমি বরাদ্দের আদেশ দেন শেখ হাসিনা। যদিও রাজধানীতে তাদের ফ্ল্যাট ও প্লটের তথ্য হলফনামায় গোপন করা হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় আজমিনা সিদ্দিক ও রাদওয়ান সিদ্দিককে 7 বছর করে কারাদণ্ড ও 1 লাখ টাকা করে অর্থদণ্ড দেন আদালত। ফ্ল্যাট এবং জমি থাকা সত্ত্বেও তারা মিথ্যা হলফনামা প্রদান করে এই প্লটগুলি হাতিয়ে নিয়েছেন শেখ হাসিনা এবং টিউলিপ সিদ্দিকের সহযোগিতায় এবং সরকারের অন্যান্য কর্মকর্তা এবং রাজুকের কর্মকর্তাদের সহায়তায়। সেই ক্ষেত্রে আদালত উক্ত প্লটটি বাজেয়াপ্ত ঘোষণা করেছে। আদালতে একজনের জবানবন্দিতে বেরিয়ে আসে, শেখ হাসিনার একান্ত সচিব মোহাম্মদ সালাউদ্দিনকে ভাই বোনের নামে জমি বরাদ্দের জন্য চাপ দেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। পরে রাজুকে আবেদন ছাড়াই প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বরাদ্দের জন্য আদেশ দেওয়া হয়। ফলে নিজ নামে জমি না নিলেও অভিযুক্ত হন টিউলিপ সিদ্দিক। 2 মামলায় তাকে মোট 4 বছর কারাদণ্ড ও 2 লাখ টাকা জরিমানা করা হয়। টিউলিপ সিদ্দিককে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব সালাউদ্দিন সাহেবকে বিভিন্ন সময় প্রভাবিত করেছেন বিভিন্নভাবে। এই বিষয়টা প্রধানমন্ত্রী কার্যালয়ের 2 জন কর্মকর্তা কর্মচারী এসে আদালতে সাক্ষী প্রদান করেছেন। এছাড়া রাজুক ও গণপূর্তের 14 জনকে 5 বছর করে কারাদণ্ড দেন আদালত। তবে আত্মসমর্পণ করায় খুরশিদ আলমকে 2 বছরের সাজা দেওয়া হয়। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। দাম নিয়ে নৈরাজ্যের মধ্যেই আবারও বাড়ল এলপি গ্যাসের মূল্য। 50 টাকা বাড়িয়ে 12 কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে 1356 টাকা। যদিও এ দামে মিলছে না বাজারে। জানুয়ারিতেও আমদানির লক্ষ্য পূরণ না হওয়ায় বাজার স্থিতিশীল হওয়া নিয়ে রয়েছে শঙ্কা। গত 1 মাস ধরেই 12 কেজি সিলিন্ডারের বেঁধে দেয়া দাম ছিল 1306 টাকা। তবে ঘোষিত দাম আর বাজার বাস্তবতার মধ্যে বিস্তর তফাৎ। সোমবারও গ্রাহক আর দোকানীদের সঙ্গে কথা বলে জানা গেল বাজারে এখনো ফেরেনি স্থিতিশীলতা। 2 দিন আগে কিনছিল 1800 টাকা মার্কেটে। 1300 টাকা গ্যাসটা কাটতে কিনবো, সরকার আমাদের বলুক, আমরা ওখানে যাবো, বাধ্যকতা আমাদের কিনতে হয় 2200 টাকা দিয়ে। 1900-2000 টাকা করে বিক্রি করতে হয়। বেশি রেট দিয়ে মাল কিনি, আমরা তো কম রেটে দিতে পারবো না। বাজারে এমন নৈরাজ্যকর পরিস্থিতির মধ্যেই এলপি গ্যাসের আনুষ্ঠানিক দাম আরেক দফা বাড়ালো নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি। আগের তুলনায় 50 টাকা বাড়িয়ে ভোক্তা পর্যায়ে 12 কেজি সিলিন্ডারের দাম ঠিক করা হয়েছে 1356 টাকা। প্রতি 12 কেজিতে বেড়েছে 50 টাকা। কিন্তু যেখানে এরই মধ্যে এর চেয়ে কয়েকশো টাকা বাড়তি দামে কিনতে হচ্ছে এলপি গ্যাস, সেখানে দাম বেঁধে দেয়া কি কেবলই আনুষ্ঠানিকতা? এমন প্রশ্নে নির্বিকার নিয়ন্ত্রক সংস্থা। কারণ বেশি দামে বিক্রি হচ্ছে কেন এটা তো আমরা জানি। মার্কেটে যদি সরবরাহ না বাড়ে একদম খুচরা পর্যায়ে নিয়ন্ত্রণ আরোপ করা অত্যন্ত কঠিন। এদিকে জানুয়ারিতেও লক্ষ্যমাত্রা অনুযায়ী এলপি গ্যাস আমদানিতে ব্যর্থ কোম্পানিগুলো। ফলে এখনো অনিশ্চয়তায় বাজার স্থিতিশীলতা। বেড়েছে যানবাহনে ব্যবহৃত অটো গ্যাসের দামও। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। রমজান আসে করতে গরম হতে শুরু করেছে নিত্যপণ্যের বাজার। এদিকে কৃত্রিম সরবরাহ সংকট তৈরি করতে আমদানি করা ভোগ্যপণ্য ভর্তি লাইটারেস জাহাজকে বানানো হচ্ছে ভাসমান গুদাম, যার সত্যতা পেয়েছে টাস্ক ফোর্স। তদারকির অভাবেই ব্যবসায়ীরা ভোক্তার পকেট কাটার সুযোগ নেয় বলে যুক্তি ক্যাবের। এই দুর্বলতা দূর করতে বিশেষ প্রস্তুতির কথা জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ফরহাদুর রহমানের রিপোর্ট। বাজারে আবার বাড়ছে কমতে থাকা চিনির দাম। সরকারের বেঁধে দেয়া দামে বিক্রির কথা থাকলেও ঊর্ধ্বমুখী ভোজ্য তেলের বাজার। ছোলার দাম কিছুটা কমলেও আসন্ন রমজানের বাড়তি চাহিদার যোগান দেয়া ডালের দরে দাম বৃদ্ধির ছোঁয়া লেগেছে বলে জানান রাজধানীর বিভিন্ন বাজারের খুচরা বিক্রেতারা। এক শ্রেণীর ব্যবসায়ী আছে যারা উপর মহলেতে আছে এবং কি তারা পদ্মা আলে থেকে ওটা কাজসাজি করে। অ্যাঙ্কার ডাল, খেসারি ডাল, মুসুরি ডাল, ছোলা কেজিতে 2-3 টাকা বাড়তি। বাজার বাস্তবতার ভুক্তভোগী ভোক্তারা বলছেন রমজান এলেই যেন আরেকটা নিয়ম করে নিত্যপণ্যের দাম বাড়ে, যার
পেছনে কাজ করে অবৈধ মজুদ ও কৃত্রিম সরবরাহ সংকট। প্রতি বছরই হয়। রমজান মাসের আগে খেজুর থেকে শুরু করে সমস্ত কিছুর দাম বাড়ায়। প্রতিবারের মতো এবারও পণ্য মূল্য বৃদ্ধির সংখ্যা আরও জোরালো করেছে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে শতাধিক মাদার ভেসেল বা বড় জাহাজ আটকে থাকার খবর। পণ্য খালাস না হওয়ার পেছনে বড় কারণ হিসেবে সামনে আসে লাইটারেজ জাহাজ সংকট। অভিযোগ উঠে 6টি বড় আমদানিকারক গ্রুপ সহ বিভিন্ন প্রতিষ্ঠান কয়েক লাখ টন পণ্য নিয়ে কয়েকশো লাইটারেজ জাহাজকে বানিয়েছে ভাসমান গুদাম। কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর পর যেখান থেকে খালাস হবে দরকারি পণ্য। এমন পরিস্থিতিতে 15 থেকে 31 জানুয়ারি পর্যন্ত 3টি সরকারি টাস্কফোর্স বিভিন্ন বন্দরে 409টি জাহাজে অভিযান চালায়। আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। 13টা ভেসেলকে আমরা জরিমানা করেছি 1,15,000 টাকা। 30 দিনের অধিক আটকে রেখেছিল। দুইটা কোম্পানির এগেইনস্টে আমরা মামলা করছি। ভোক্তার সংখ্যা আর ব্যবসায়ীর মুনাফা এই সমীকরণ মিলিয়ে বাজার স্থিতিশীল রাখতে প্রস্তুত বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রমজান উপলক্ষে স্বাভাবিকভাবে আমাদের মনিটরিং বাড়ানো হবে এবং অতিরিক্ত টিম আমরা তৈরি করছি। অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট রুখতে ভোক্তাদেরও জোটবদ্ধ হওয়ার পরামর্শ সংশ্লিষ্ট সংস্থা প্রতিষ্ঠানের। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। রাজনৈতিক সরকারকে পেশাদারিত্ব বজায় রেখে ব্যাংক খাতের সংস্কারকে এগিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন অর্থ উপদেষ্টা। একই সঙ্গে ব্যাংকে খেলাপি ঋণের ঝুঁকি কমাতে ও কর্মসংস্থান তৈরি করতে বড় শিল্পের পেছনে না ছুটে এসএমই ও মাঝারি শিল্পে নজর দেওয়ার পরামর্শ দেন তিনি। সোমবার সকালে সোনালী ব্যাংকের বার্ষিক সম্মেলনে 2027 সালে খেলাপি ঋণ সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে বলে জানিয়েছে ব্যাংকটি। 1972 সালে রাষ্ট্রপতির অধ্যাদেশে শুরু হয় দেশের সবচেয়ে বড় বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংক। 2টি বিদেশি শাখা সহ 1234টি শাখার সবচেয়ে বড় ব্যাংকটি 2025 সালে মুনাফা করে 8,017 কোটি টাকা। একই সময়ে আমানত বেড়েছে 1,79,000 কোটি টাকা। ঋণ বিতরণ 1,04,723 কোটি টাকা। 2026 সালে এসএমই ও রপ্তানি খাতে 10,000 কোটি টাকা মুনাফা সহ খেলাপি ঋণের হার একক অঙ্কে নামিয়ে আনার পরিকল্পনা ব্যাংকটির। 26 সালে আশা করছি 12% মধ্যে নামিয়ে আনবো এবং আগামী বছর অর্থাৎ 2027 মধ্যে সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনবো। শুধু বড় শিল্পের দিকে না ছুটে এসএমই ও মাঝারি শিল্পে ঋণ দেওয়ার হার বাড়ানোর কথা উল্লেখ করেন অর্থ উপদেষ্টা। সামনে সরকার আসবে, সেখানে কিন্তু আপনাদেরকে আরও খুব ট্যাক্টফুলি বিষয় করতে হবে। আমি আশা করব সম্পূর্ণ প্রফেশনাল, একেবারে প্রফেশনাল সেটা আপনার ব্যাংকটাকে চালন করবেন। একই সাথে ঋণ দেওয়ার ক্ষেত্রে সক্ষমতা দেখে ঋণ দিতে হবে, আদায়ের ক্ষেত্রেও সাহসী হতে হবে বলে জানান গভর্নর। অবশ্যই সাবধান হতে হবে ঋণ দেওয়ার ব্যাপারে, কিন্তু সাহসী হতে হবে। আমাকে চিহ্নিত করতে হবে উদ্যোক্তা কারা, মাঠ পর্যায়ে উদ্যোক্তা কারা, এসএমইদের মধ্যে কারা ভালো উদ্যোক্তা, তাদেরকে চিহ্নিত করে তাদের মাধ্যমে। রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি ও রপ্তানিতে অবস্থান শক্তিশালী করতে পারলে বৈদেশিক বাণিজ্যিক খাত শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে সোনালী ব্যাংকের বোর্ড সদস্যদের। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। সাফল্যের চেয়ে ব্যর্থতার পাল্লাই ভারী অন্তর্বর্তী সরকারের। ধর্মভিত্তিক রাজনীতির প্রভাবে সাংস্কৃতিক বৈচিত্র্য ও নারীর অংশগ্রহণও হুমকিতে। শাসন ব্যবস্থার প্রত্যাশা ও প্রাপ্তি নিয়ে টিআইবির প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। সংস্থাটির নির্বাহী পরিচালক বলেন, রাজনৈতিক দলগুলোর অনীহা ও আমলাতন্ত্রের চাপে জুলাই সনদের মূল লক্ষ্য অর্জন ব্যর্থ হচ্ছে। সেই কারণে আমরা যেটি শিরোনাম গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের বিচার ব্যবস্থা, রাষ্ট্র সংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রতি মানুষের প্রত্যাশা ও প্রাপ্তি তুলে ধরতেই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির এই আয়োজন। ইতিবাচক যে অর্জন হয়েছে তার তুলনায় টিআইবির গবেষণা প্রতিবেদনে বলা হয়, সংস্কার নিয়ে সরকারের কিছু ইতিবাচক পদক্ষেপ থাকলেও বাস্তবায়নের অনেক ক্ষেত্রে ছিল লোক দেখানো ও অকার্যকর। প্রশাসন পতিত আওয়ামী লীগের প্রভাব থেকে বের হলেও অন্য মহলের দখলদারিত্ব বেড়েছে। একই সঙ্গে জুলাই হত্যাযজ্ঞের মামলার বিচার নিয়েও নানা প্রশ্ন তোলা হয় প্রতিবেদনে। ঢালাওভাবে মামলায় সম্পৃক্ত করে আটক রাখা হয়েছে, সেই প্রক্রিয়াটা কতটুকু আসলে বিচার আর কতটুকু তাদের প্রতিশোধ সেটা দেখার বিষয়। এর ফলে যেটা হয়েছে যে শঙ্কার জায়গাটা সেটা হচ্ছে বাস্তবে যারা অপরাধী তাদেরকে চিহ্নিত করে তাদেরকে বাস্তবে জবাবদিহিতা আনা এবং সেই জবাবদিহিতা যতটুকু হবে সেটাও কতটুকু গ্রহণযোগ্য হবে।
টিআইবির তথ্য বলছে, গণ অভ্যুত্থানের পর দেশে অন্তত 600 রাজনৈতিক সহিংসতা ও 158টি হত্যার ঘটনা ঘটেছে। একই সঙ্গে ধর্মভিত্তিক রাজনীতির প্রভাবে সাংস্কৃতিক বৈচিত্র্য ও নারীর অংশগ্রহণ হুমকির মুখে পড়েছে। আগামী নির্বাচনে মব সংস্কৃতির আশঙ্কার কথাও জানান টিআইবির নির্বাহী পরিচালক। যদি মব সন্ত্রাস যথাযথভাবে নিয়ন্ত্রিত না হয় তাহলে অন্য যে কোনো ক্ষেত্রের মধ্যে নির্বাচনে সেটা প্রভাব পড়তে বাধ্য। সেটা ইতিমধ্যে যে দেখা যাচ্ছে না তা নয়, এখন থেকে 12 ফেব্রুয়ারি শুধু না, তার পরবর্তী বেশ কিছুদিন পর্যন্ত সহিংসতার ঝুঁকি তো থেকে রয়ে গেছে। অভ্যুত্থান পরবর্তী সময়ে অন্তত 189 জন সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে দাবি করে টিআইবি বলছে, ঝুঁকির মুখে পড়েছে দেশের গণমাধ্যমের নিরাপত্তা ও স্বাধীনতা। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। নিউ মরিন কন্টেইনার টার্মিনাল ইজারা প্রক্রিয়া বাতিলের দাবিতে শ্রমিক সংগঠনগুলোর ধর্মঘটে অচল অবস্থা চলছে চট্টগ্রাম বন্দরে। অচল হয়ে পড়েছে বন্দরের অপারেশনাল কার্যক্রম। নির্বাচন ও রমজানের আগে এমন অবস্থার জন্য দায়ী কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা। নিউমুরিং কন্টেইনার টার্মিনাল ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করে শ্রমিক সংগঠনগুলো। কর্মবিরতির প্রভাবে অচলাবস্থা বন্দর ছাড়িয়ে সরবরাহ ব্যবস্থায় ছড়িয়ে পড়ায় রমজানের আগে পণ্যমূল্য বৃদ্ধির পাশাপাশি জাতীয় অর্থনীতিতে প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বদলির সাথে এটা কোনো সম্পর্ক নাই। সচিবালয়ে বিষয়টি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নৌপরিবহন উপদেষ্টা। বলেন, নির্বাচন ও রমজানের আগে এ ধরনের আন্দোলন উদ্দেশ্যপ্রণোদিত। পোর্টে অচল অবস্থা তৈরি করছে পোর্টেরই কর্মচারী, যারা সরকারি কর্মচারীও বটে। পোর্টকে বলা হয়েছে পোর্ট যেই ব্যবস্থা নিবে, বিকজ পোর্ট একটি অথরিটি, সেই ব্যবস্থা এই মন্ত্রণালয় সাপোর্ট করবে। এদিকে রমজানের নিত্যপণ্য বহনকারী জাহাজের মালামাল খালাস না করায় মালিকদের সঙ্গে বৈঠকের পরেও অগ্রগতি না হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেন নৌপরিবহন উপদেষ্টা। এই 600 ভেসেল কাদের? 2-4টা নাম তো আমি জানি, এই মুহূর্তে বলতে চাচ্ছি না, কিন্তু তাদেরকে অলরেডি বলা হয়েছে, মালিকদেরকে ডাকা হয়েছে যে তোমরা যদি এটাকে নিয়ে আরো বেশি লিঙ্গার করো তাহলে উই উইল বি কম্পেলড নেম ইউ। বন্দর ব্যবস্থাপনা নিয়ে সরকার দেশবিরোধী কোনো চুক্তি বাস্তবায়ন করবে না বলেও জানান উপদেষ্টা। রাষ্ট্রীয় স্বার্থের বিরুদ্ধে এমন কোনো কাজ করছে না। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরো থাকছে। জাহানারা যৌন হয়রানির অভিযোগের তদন্ত প্রতিবেদন বিসিবিতে টালবাহানার কারণে আস্থা হারাচ্ছেন বুলবুল। দাবি সংগঠকদের, বললেন ব্যর্থতা ঢাকতেই সাকিবকে ফেরাতে চায় বোর্ড। রাষ্ট্র কাঠামো পরিবর্তনের সুযোগ কাজে লাগাতে গণভোটের পক্ষে প্রচারণা চালানোর আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ। সোমবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে মতবিনিময় সভায় তিনি আহ্বান জানান। বলেন, জুলাই শহীদদের প্রতি দায় থেকে প্রচারণা চালাতে হবে। সরকারের নির্দেশনার জন্য অপেক্ষা না করে নিজ উদ্যোগে করতে হবে। বাংলাদেশকে জবাবদিহিমূলক রাষ্ট্রে পরিণত করতে গণভোটের পক্ষে প্রচারণার কোনো বিকল্প নেই বলেও মনে করেন আলী রিয়াজ। এই সুযোগ সহজে আসেনি। গণভোট এই সরকারের বিষয় নয়। গণভোট বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণের ক্ষেত্রে আপনি আমি কি ভূমিকা পালন করব সেটা নির্ধারণের বিষয়। বাংলাদেশকে যদি প্রকৃতপক্ষে পরিবর্তিত একটি জবাবদিহিমূলক রাষ্ট্রেতে পরিণত করতে চাই তাহলে আপনাকে আমাকে এই ভূমিকা নিতে হবে। একটি দলের নারী নির্যাতনের জবাব নারীরা ব্যালটের মাধ্যমে দেবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ইসলামী ছাত্রী সংস্থা। সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সমাবেশে বক্তারা বলেন, পেশি শক্তি কাজে লাগিয়ে নানাভাবে নারীদের হেনস্থা করছে বিএনপি ও ছাত্র দলের কর্মীরা। নির্বাচনী প্রচারণায় নারীদের উপর হামলা চালানো হচ্ছে। গাজীপুর, চট্টগ্রাম সহ বেশ কিছু জায়গায় নারী নির্যাতনের ঘটনা তুলে ধরে বক্তারা বলেন, বিষয়টি জাতির জন্য লজ্জাজনক। নির্বাচনের পরিবেশ সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার দুপুরে বরিশালে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় তিনি আরও বলেন, নির্বাচনে নিরপেক্ষভাবে কাজ করছে প্রশাসন। নির্বাচনটা যেন শান্তিপূর্ণ, সুষ্ঠু এবং উৎসব মুখর হয়, এই জন্য সবাই প্রস্তুত এবং এখানে প্রস্তুতি খুবই ভালো। প্রশাসন এখানে একেবারে নিরপেক্ষভাবে কাজ করছে এবং আপনারাও দেখছেন যে প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করছে। পলিটিক্যাল বক্তব্য তো এক একজন দিয়ে যাবে, যেহেতু তার তো ভোট টানতে হবে। ভোট টানার জন্য তারা বিভিন্ন কৌশল অবলম্বন করে, তো এটা তাদের কৌশল। বাট আমরা আমাদের এই বাহিনী এবং আমাদের সরকারি কর্মচারী সবাই নিরপেক্ষভাবে কাজ করবে।
রাজধানীর ভুল ও বিভ্রান্তিমূলক তথ্য মোকাবেলায় গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সংলাপ অনুষ্ঠিত। সোমবার সকালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এই সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপে সময় টেলিভিশনের সিইও জোবায়ের বাবু বলেন, গণমাধ্যম এখন আর আগের মতো নেই। অনেকেই এই মাধ্যমকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করছে। অডিও ও ভিডিও টেম্পারিং থেকে বাঁচতে এবং এআই ভিত্তিক বিভ্রান্তিমূলক ভিডিও থেকে মুক্ত হতে ফ্যাক্ট চেকের ওপর জোর দেন তিনি। এ সময় উপস্থিত অন্য বক্তারা সরকার ও জনগণের বিশ্বাস ফিরিয়ে আনতে মিডিয়া লিটারেসির দিকে গুরুত্ব দেন। যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেইন কেলেঙ্কারিতে বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়েছে। প্রকাশিত নথিতে উঠে আসছে বিশ্ব নেতা ও ধনকুবেরদের নাম। বিতর্কের মুখে পড়েছেন ক্লিন্টন দম্পতিও। যুক্তরাজ্যের লেবার পার্টি ছেড়েছেন লর্ড পিটার ম্যান্ডেলসন। স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রীও পদত্যাগ করেছেন। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টাইন কেলেঙ্কারিতে প্রতিদিনই নতুন নতুন নাম যুক্ত হচ্ছে। চাপের মুখে পড়ছেন অনেকেই, কেউ কেউ বাধ্য হচ্ছেন পদত্যাগের পথও বেছে নিতে। এপস্টাইনের নথি নিয়ে বিতর্কের মুখে যুক্তরাজ্যের লেবার পার্টি ছেড়েছেন লর্ড পিটার ম্যান্ডেলসন। এপস্টাইনের সঙ্গে তার অতীত সম্পর্কের কারণে দলের বিব্রতকর পরিস্থিতি এড়াতেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি ম্যান্ডেলসনের। একই ইস্যুতে পদত্যাগ করেছেন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী মিরোস্লাভ লাইচিক। প্রকাশিত নতুন নথিতে দেখা যায়, পররাষ্ট্রমন্ত্রী থাকা অবস্থায় অ্যাপস্টাইনের সঙ্গে নারী সংক্রান্ত আলাপ হয় লাইচাকের। যদিও এক বিবৃতিতে সব ধরনের অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন তিনি। এদিকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের দফতরের কর্মীদের সঙ্গে অ্যাপস্টাইন ও তার দীর্ঘদিনের সহযোগী গিজলেন ম্যাক্সওয়েলের যোগাযোগের নতুন তথ্য উঠে এসেছে। এসব যোগাযোগের মধ্যে কখনো কখনো অশালীন ইমেল আদান প্রদানের বিষয়ও রয়েছে। অ্যাপস্টাইন সংক্রান্ত দ্বিদলীয় তদন্তে সাক্ষ্য দিতে আইনি নোটিশ প্রত্যাখ্যান করায় ক্লিন্টন দম্পতির বিরুদ্ধে কংগ্রেস অবমাননার প্রস্তাবের ওপর প্রতিনিধি পরিষদে ভোট হওয়ার কথাও রয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টাইন সংক্রান্ত লাখ লাখ নথি প্রকাশ করে। নামাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিশ্ব নেতাদের, এমনকি বিল গেটস ও ইলন মাস্কের মতো ধন কুবেরদের সঙ্গেও এপস্টাইনের গভীর যোগাযোগ থাকার ইঙ্গিত পাওয়া যায়। এছাড়াও সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু মাউন্টব্যাটেনের সঙ্গেও এক নারীর আপত্তিকর ছবি উত্তাপ ছড়িয়েছে ব্রিটেনে। শিউলি রোজা, সময় সংবাদ। উত্তর ইটালির বন্দর নগরী রাভেন্নায় আয়োজিত হলো আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রবাস জীবনে ঐক্যবদ্ধ সহাবস্থান, জীবন ও জীবিকা সমৃদ্ধির লক্ষ্যে আয়োজন করে বাংলাদেশ সমিতি রাভেন্না। এতে অংশ নেন বাংলাদেশ কনস্যুলেট অফিস মিলান ও স্থানীয় মেয়র অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে ইটালি প্রবাসী বাংলাদেশিদের ব্যাপক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ইটালি থেকে মাকসুদ রহমানের তথ্যচিত্র রিপোর্ট। উত্তর ইতালির সমৃদ্ধ বন্দর নগরী রাভেন্না। ইতালীয় মহাকবি দান্তের স্মৃতি বিজড়িত রাভেন্না বন্দর ও চট্টগ্রাম বন্দরের সঙ্গে প্রথম সরাসরি জাহাজে বাণিজ্য চালু হয় 2022 সাল থেকে, যা ইউরোপে বাংলাদেশ থেকে সরাসরি প্রথম জাহাজ চলাচল। ফলে সাম্প্রতিক বছরগুলোতে শহরটিতে বাংলাদেশি প্রবাসী সংখ্যাও বেড়েছে অনেক। রাভেন্না শহরে বসবাসরত প্রবাসীরা নিজেদের মধ্যে সম্পর্ক উন্নয়নের জন্য গঠন করেন বাংলাদেশ সমিতি রাভেন্না। সম্পর্ক উন্নয়ন এবং শহরে বসবাসরত নতুন প্রজন্মের মাঝে বাংলা সংস্কৃতি ছড়িয়ে দিতে আয়োজন করা হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে উপস্থিত ছিলেন মিলান বাংলাদেশ কনস্যুলেট জেনারেল রফিকুল আলম ও হেড অব চ্যান্সারি মোহাম্মদ শরীফুল ইসলাম, রাভেন্না সিটি কর্পোরেশন মেয়রের বিশেষ প্রতিনিধি বারবারা মন্টি ও বাংলা কমিউনিটির বিশিষ্টজনরা। রাভেন্নার বাংলাদেশি কমিউনিটিতে বিশেষ অবদান রাখার জন্য বিশিষ্টজনদের ক্রেস্ট প্রদান করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে নতুন প্রজন্মের তরুণ তরুণীদের নৃত্য, গান ও কবিতা আবৃত্তি উপস্থিত প্রবাসী দর্শকদের মুগ্ধ করে। কনস্যুলেট জেনারেল রফিকুল আলম কমিউনিটিকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। প্রবাসে বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরা ও শিশুদের বাংলা ভাষা শিক্ষার পাশাপাশি আগামীতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার ঘোষণা দেন সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক। ব্যস্ততম প্রবাস জীবনে এ ধরনের আয়োজন বিদেশে নিজস্ব সংস্কৃতি ছড়িয়ে দিতে বিশেষ ভূমিকা পালন করবে বলে মনে করেন কমিউনিটির বিশিষ্টজনরা। সময় সংবাদ, ইতালি। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল সহ দেশের বিভিন্ন অঞ্চলে রাত ভোর ভারী তুষারপাত হয়েছে।
তুষারপাতে যাতায়াত ও দৈনন্দিন কর্মকাণ্ডে তৈরি হয় নানা চ্যালেঞ্জ। সবকিছুর মধ্যেও প্রতি বছর শুভ্র তুষার দারুণভাবে উপভোগ করেন প্রবাসী বাংলাদেশিরাও। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের রিপোর্টে বিস্তারিত। রাত পেরোতেই বদলে গেছে শহরের চিরচেনা রূপ। কোলাহলমুখর সড়ক, ব্যস্ত ফুটপাত আর উঁচু ভবনের ছাদ সবকিছু ঢেকে গেছে শুভ্র সাদা তুষারের চাদরে। স্থানীয় সময় রোববার রাতে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল সহ দেশের বিভিন্ন অঞ্চলে তুষারপাত শুধু শীতের বার্তাই দেয়নি, এনে দিয়েছে এক অনন্য সৌন্দর্য। দেশটির আবহাওয়া অফিস জানায়, সিউল, গয়ঙ্গি, ঘাঙ্গন, সুনচং অঞ্চলে ভারী তুষারপাত হয়েছে। বিশেষ করে ঘাঙ্গন প্রদেশের পাহাড়ি এলাকায় 15 থেকে 17 সেন্টিমিটারের বেশি তুষারপাতের রেকর্ড করা হয়েছে। পাশাপাশি রাজধানী সিউলের কিছু এলাকাও 7 সেন্টিমিটারের বেশি তুষারপাতের রেকর্ড করা হয়। দক্ষিণ কোরিয়ার তুষারপাতের স্নিগ্ধতা আর শুভ্র তুষার যেন প্রবাসী বাংলাদেশিদেরকে দেয় এক স্বর্গীয় অনুভূতি। সুন্দর, শুভ্র, আবৃত এবং নান্দনিক চিত্ত, কিন্তু আমরা এটা ভালো এনজয় করি। বাট পথচারী বলেন, গাড়ির জন্য এটা বেশ দুর্বোধ্য ডেকে আনে। উইন্টার সিজনে আমরা মাঝে মধ্যে স্নো দেখতে পাই, বিশেষভাবে এই যে এন্ড অফ জানুয়ারি এবং স্টার্ট অফ ফেব্রুয়ারি, এই সময়গুলোতে আমরা বেশি দেখতে পাই। তো আজকে আমরা খুবই এনজয় করতেছি। স্নোফল যেমন অনেক ভালো লাগে সবাইকে, যেহেতু আমরা বাংলাদেশ থেকে আসছি, বাংলাদেশে এরকম ফিলিংস আমরা পাইনি। এখানে টেম্পারেচার এই সময় খুবই কম থাকে, -7, 8 ইভেন মোর। এটা খুবই চ্যালেঞ্জিং, কারণ আমরা এমন আবহাওয়ায় অভ্যস্ত না, বাট এটা আমরা খুবই এনজয় করি। এদিকে তুষার পরবর্তী হিমাঙ্কের নিচে তাপমাত্রার কারণে অনেক জায়গায় জমে থাকা তুষার বরফে পরিণত হয়েছে, ফলে বাড়ছে জনজীবনে যাতায়াতের ঝুঁকি। এমন পরিস্থিতিতে জনসাধারণের চলাচলে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের যৌন হয়রানির রিপোর্ট নিয়ে টালবাহানা করেছে বিসিবির স্বাধীন তদন্ত কমিটি। কয়েক দফার সময় বাড়িয়ে নির্ধারিত 31 জানুয়ারি রিপোর্ট জমা দেওয়ার কথা থাকলেও তা জমা দেওয়া হয়েছে আজ। আর এসব কারণে বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সবার আস্থা হারাচ্ছেন বলে মনে করেন ক্রিকেট সংগঠক রফিকুল ইসলাম বাবু। এছাড়া ব্যর্থতা আড়াল করতেই সাকিব আল হাসানকে দলে নেওয়ার ইস্যু সামনে এনেছে বোর্ড। সমালোচনার ভয়ে গণমাধ্যম কর্মীদের বিসিবিতে ঢুকতে বিধিনিষেধ দিয়েছে বলে মন্তব্য করেন বাবু। একটা ঘটনা আলোড়ন ফেলে দেয় পুরো দেশে। জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগ এখনো আতঙ্ক নারী ক্রিকেটারদের মাঝে। সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দেয় বিসিবি, তবে কয়েক দফা সময় বাড়িয়েও সেই বিচার আটকে আছে তদন্তের মারপ্যাঁচে। সরকারি অফিসে যিনি 31 জানুয়ারি ছিল জাহানারা আলমের যৌন হয়রানির ঘটনার স্বাধীন তদন্ত কমিটির রিপোর্ট জমা দেওয়ার ডেডলাইন। এছাড়া ফিক্সিং ইস্যু, কোটি টাকার মাটি চুরির বিষয়টিও আটকে আছে তদন্তের বেড়াজালে। সবার আস্থা হারাচ্ছে না তো বুলবুল। আমাদের নারী ক্রিকেটারদের যেভাবে হেনস্থা করেছে, সেটা যদি সুষ্ঠু বিচার করত, তাহলে হয়তো কিছুটা হলো দেশের মানুষ এবং সাধারণ জনগণ ক্রিকেটের সাথে যারা জড়িত আছে তারা কিছুটা আস্থা ফিরে পেত। বাট তাদের প্রতি এখন দেশের মানুষের ক্রীড়াঙ্গনের কোনো আস্থা নেই। ফিক্সিংয়ের ইস্যুগুলি সঠিক রিপোর্টটা এখনো জনসাধারণের সামনে তুলে ধরতে পারেনি, তাদের সেই সৎ সাহস নেই। বিশ্বকাপে খেলতে না যাওয়া হুট করেই সামনে এসেছে সাকিব আল হাসান ইস্যু। বিসিবি সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারকে কেন্দ্রীয় চুক্তিতে রাখার কথা বললেও শোনা যাচ্ছে সেখানে নাম নেই সাকিবের। এখন প্রশ্ন, আদৌ কি সাকিব খেলতে পারবেন দেশের জার্সিতে, নাকি তিনি ব্যবহার হচ্ছেন বোর্ডকে বিতর্কিত ইস্যু থেকে বাঁচাতে? ঢাকার লিগের কি বেহাল অবস্থা, আন্তর্জাতিক ক্রিকেটের কি অবস্থা, এগুলি ঢাকার জন্য হঠাৎ করে সাকিব ইস্যু সামনে নিয়ে এসছে। যদি সাকিব এত ইম্পর্টেন্ট মনে করতো, তার প্রথম থেকে তারা কেন এরকম সিদ্ধান্ত নিল না যে সাকিবকে সেন্ট্রাল কন্ট্রাক্টে নিয়ে আসবো, তাকে বাংলাদেশের আবার জার্সি পরাবো? এই সিদ্ধান্তগুলি তো তখন নেয়নি, হঠাৎ করে নেওয়া মানে এটা শাক দিয়ে মাছ ঢাকার মতো একটি ঘটনা। ক্লাব ক্রিকেট নিয়ে জটিলতা, ক্রিকেটারদের সঙ্গে দূরত্ব, বিসিবিতে গণমাধ্যম কর্মীদের প্রবেশে দেয়া হয়েছে নিষেধাজ্ঞা। হুট করে বোর্ডের এমন সিদ্ধান্ত ভিন্ন ইঙ্গিত দিচ্ছে বলে মনে করেন এই ক্রীড়া সংগঠক। আমাদের সাংবাদিক ভাই বোনদের সেখানে যাওয়ায় প্রবেশ একদম নিষেধাজ্ঞা জারি করেছে। স্বাধীনতার পরে এখন পর্যন্ত কোনো বোর্ডের প্রেসিডেন্ট বা অন্য কেউ এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার সাহস করেনি। তাদের লেখনীতে আজকে ক্রীড়াঙ্গনের অনেক অবস্থান ভালো হয়েছে, তাদের অপকর্মগুলি তুলে ধরতে পারে এই ভয়ে হয়তো তারা এই ধরনের হঠকারী সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া বিশ্বকাপে না গিয়ে 3 দল নিয়ে বিসিবির অদম্য টি-20 কাপকে শাক দিয়ে মাছ ঢাকা মনে করছেন রফিকুল ইসলাম বাবু। শ্রীলঙ্কায় বিশ্বকাপ খেলতে না পারার কারণ হিসেবে আমিনুল ইসলাম বুলবুলের অনভিজ্ঞতাকে দায়ী করছেন এই সংগঠক। তামিম হোসেন,
সময় সংবাদ, ঢাকা। ভারতের বিপক্ষে যেভাবে পারফর্ম করেছে বাংলাদেশ তাতে জয়প্রাপ্য ছিল বলে মনে করেন হেড কোচ পিটার বাটলার। তবে এই ম্যাচে তার শিষ্যরা যে ভালো শুরু করতে পারেনি তাও স্বীকার করেছেন ব্রিটিশ কোচ। ভারতকে আরও বড় ব্যবধানে হারানোর সুযোগ পেয়ে সেটা কেন হাতছাড়া করেছে বাংলাদেশ সেই ব্যাখ্যাও দিয়েছে বাটলার। যে কোনো পর্যায়ে বাংলাদেশ ভারত ম্যাচ মানেই বাড়তি উন্মাদনা। সাম্প্রতিক পরিস্থিতি এই প্রতিদ্বন্দ্বিতা নিয়ে গেছে ভিন্ন মাত্রায়। বলা যায় একটা অদৃশ্য চাপ নিয়ে এদিন অনূর্ধ্ব-19 নারী সাফে ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ। সঙ্গে ছিল ফাইনালের পথে এগিয়ে যাওয়ার সমীকরণ। প্রেশার গেমে লাল সবুজদের শুরুটা ছিল নড়বড়ে। তাছাড়া শারীরিক গঠনে ভারতের ফুটবলাররা এগিয়ে থাকায় সেখানেও সাফার করে বাটলার শিষ্যরা। যদিও দ্রুতই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় অর্পিতা বিশ্বাসরা। তাই ম্যাচ শেষে শিষ্যদের প্রশংসায় ভাসিয়েছেন ব্রিটিশ কোচ। আমরা ভালো শুরু করতে পারিনি, কিন্তু ইনজুরি আমাদের ব্যাকফুটে রেখেছিল। তাছাড়া ভারত দল হিসেবে যথেষ্ট শক্তিশালী, তাদের বেশ কিছু ভালো ফুটবলার আছে। শারীরিক সক্ষমতাতে ওরা এগিয়ে ছিল, তবে ফুটবলাররা দ্রুতই সেই পরিস্থিতির সঙ্গে নিজেদের মানিয়ে নেয় এবং পারফর্ম করতে শুরু করে। এরপর ম্যাচের নিয়ন্ত্রণ আমাদের হাতে চলে আসে। আমার বিশ্বাস আমরা এই জয়ের যোগ্য দাবিদার ছিলাম। লিগ ভিত্তিতে খেলা হওয়ায় ফাইনালের সমীকরণে ফ্যাক্টর হয়ে উঠতে পারে গোল ব্যবধান। প্রথমার্ধেই ভারতকে 2-0 গোলে পিছিয়ে দেয়া বাংলাদেশের সামনে সুযোগ ছিল ব্যবধান আরও বাড়িয়ে নেয়ার, কিন্তু সেই পথে না হেঁটে পিটার চলে যান কিছুটা রক্ষণাত্মক কৌশলে। স্ট্রাইকার পরিবর্তন করে মাঠে নামান ডিফেন্ডার। সেটা কেন করেছিলেন তিনি দিয়েছেন সেই ব্যাখ্যাও। আমি মনে করি না যে আমি স্ট্রাইকারদের তুলে নিয়েছি। ইনজুরির কারণে আমাকে বাধ্য হয়ে কৌশল বদলাতে হয়েছে। শ্রাবণে ইনজুরিতে ছিল প্রীতি এবং কৃষ্ণারও সামান্য চোট ছিল। আমি যে পরিবর্তনগুলো এনেছি সেটা পরিস্থিতির জন্য। গত 2 বছর ধরে আমি একটি বিষয়ের উপর জোর দিচ্ছি, রক্ষণভাগের দায়িত্ব পালনের ক্ষেত্রে আমরা কাউকে ছাড় দেব না। প্রত্যেককেই নিজের দায়িত্ব শতভাগ পালন করতে হবে। ভারতের বিপক্ষে এই জয়ে ফাইনাল অনেকটাই নিশ্চিত হয়েছে বাংলাদেশের। শেষ ম্যাচে নেপালের বিপক্ষে পয়েন্ট পেলেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শিরোপার মঞ্চে যাবে অর্পিতা বিশ্বাসরা। এস.এম. ইকবাল, সময় সংবাদ। প্রবাসের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেব আর একবার। নারীদের অপমান করে আইডি হ্যাকের মিথ্যা তথ্য ছড়াচ্ছে একটি দল। ভোটের জবাব দেওয়ার আহ্বান তারেক রহমানের। গণনায় দেরির নামে ষড়যন্ত্র প্রতিহতের ডাক। নারী হেনস্থার প্রতিবাদ করায় জামায়াতের পেছনে লাগার অভিযোগ আমিরের। গণজোয়ারে অন্ধকার দেখছে একটি দল, সম্মানজনক কর্মসংস্থানের প্রতিশ্রুতি। এবং বিরামহীন গণসংযোগে প্রার্থীরা দেশকে আফগানিস্তান বানাতে চায় জামায়াত, বলছে বিএনপি। জনসমর্থন দেখে অপপ্রচার চালানোর অভিযোগ 11 দলীয় ঐক্যের। এই ছিল প্রবাসের সময়। সঙ্গে থাকুন সময়ের।